আসসালামু আলাইকুম। শুরু করছি তোমাতেই সীমাবদ্ধ আমার অনুভূতি পর্ব 6। গুড়ি গুড়ি বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু আকাশের মেঘলা ভাবটা এখনও যায়নি। এখন মনে হচ্ছে আরও বেশি মেঘলা হয়ে গেছে, সাথে হালকা রোদের হাতছানিও দেখা যাচ্ছে। খুব মিষ্টি একটা ওয়েদার। এই ওয়েদারে তিথি কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, কিন্তু নিহার রিয়ান চলে যাওয়ায় সেটা আর হচ্ছে না। তিথি বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রুমে আসলো। এসে ব্যাগ থেকে চিঠিটা বের করলো। মুচকি হেসে চিঠিটা খুলেই পড়তে শুরু করে। কি ব্যাপার বলো তো? আজকাল আমাকে খুব বেশি মিস করছো দেখছি। আমি একদিন চিঠি না দিলেই কেমন উদাসীন হয়ে থাকো। আমি ভাবছি আমি যদি তোমার লাইফ থেকে চলে যাই তাহলে তোমার কি হবে? থাকতে পারবে তো আমায় ছাড়া? মনে তো হচ্ছে না স্নিগ্ধময়ী। ও হ্যাঁ, আমি তোমার জন্য দুটো নাম ঠিক করেছি। ভাবছি এখন থেকে এই নাম ধরেই ডাকবো। আর নামগুলো হলো মুন বা মুনলাইট। সুন্দর না? তোমার নাম এমনিতেই চাঁদনি, তাই আমি ভাবলাম একটু অন্যভাবে ডাকি। আচ্ছা শোনো, খুব তাড়াতাড়ি তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তুমি রেডি তো সারপ্রাইজের জন্য? দেওয়ানা। চিঠিটা পড়ে তিথির কেন জানি অদ্ভুত ফিলিংস হচ্ছে, কেমন ভয় ভয় লাগছে। হারিয়ে ফেলার ভয় হচ্ছে ওর। দেওয়ানা ওর লাইফ থেকে চলে যাবে ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। আসলেই কি চলে যাবে? আর সারপ্রাইজটাই বা কি? তিথি ভাবলো দেওয়ানাকে একটা চিঠি দেবে। এইসব বলে ভয় দেখানোর মানে কি জানতে চাইবে তিথি। তাই এত সব না ভেবে চিঠি লেখায় মন দিল তিথি। চৌধুরী বাড়িতে এখন সবাই আড্ডায় ব্যস্ত। এখন সন্ধ্যার এই টাইমে সবাই হালকা নাস্তা করে আড্ডা দিতে বসে। যদিও বাড়ির দুই কর্তা আর ছেলে নেই বাসায়, তাই মেয়েরা সবাই আড্ডা দিচ্ছে। সুমাইয়াকে নিয়ে সবাই খুবই এক্সাইটেড। ওর ডেলিভারির আর বেশি সময় নেই। ডিসেম্বরের শুরুতেই ডেলিভারির ডেট দেওয়া হয়েছে, তাই সবাই যেমন এক্সাইটেড তেমন আবার একটু ভয়ও আছে। ফাহাদ হসপিটালের কাজ কমিয়ে দিয়েছে। খুব কম সময় যায় হসপিটালে। সার্জারি না থাকলে সে হসপিটালে যায় না, ছুটিতে আছে। শুধু কোনো ক্রিটিক্যাল সার্জারি হলে তাকে হসপিটালে যেতে হয়। এই যেমন আজকে সারাদিন বাড়িতে থাকার পরেই বিকেলে তাকে কল করে হসপিটালে যেতে বলা হয়েছে। এখনও আসেনি, হয়তো সার্জারি শেষ হয়নি তাই। সবার এত এত কথার মাঝে আজ যে চুপচাপ হয়ে কোনো কিছু নিয়ে চিন্তা করছে। সুমাইয়া সেটা লক্ষ্য করে বলে, কি ব্যাপার আদ্রি? সবাই এখানে এটা সেটা নিয়ে বলছে, তুমি কেন চুপ করে আছো? কোনো কিছু নিয়ে চিন্তায় আছো? সুমাইয়ার কথায় সবাই চুপ হয়ে গেল আর আদ্রির দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করলো। আদ্রি সবার দৃষ্টি লক্ষ্য করে বলে, তেমন কিছু না ভাবিমণি। আসলে তিথি নাকি জন্মদিন কয়েকদিন পর, তাই ভাবছি ওকে গিফট হিসেবে কি দেওয়া যায়। তোমরা কিছু একটা সাজেস্ট করো তো। আজের কথায় রাজিয়া চৌধুরী বলে, ওর পছন্দ মতো কিছু একটা দিয়ে দে, তাহলেই তো হলো। মায়ের কথায় আজ একটু মন খারাপ করে বলে, ওর পছন্দ সম্পর্কে কোনো আইডিয়া নেই আম্মু। মেয়ের কথায় রাজিয়া চৌধুরী সহ সকলেই একটু অবাক হলেন বটে। শাহানারা চৌধুরী নিজেকে সামলে অবিশ্বাস্য স্বরে বলে, সেই ভার্সিটির শুরু থেকে তোদের নাকি বন্ধুত্ব, আর তুই বলছিস ওর পছন্দ সম্পর্কে তোর কোনো ধারণা নেই? হ্যাঁ বড় আম্মু, ও নিজের পছন্দ তেমন কিছুই বলেনি। আর তাছাড়া আমি সবসময় খেয়াল করেছি ওর সব সাধারণ জিনিসপত্র পছন্দ, তাই আমি একটু কনফিউজড এই ব্যাপারে। দামি কিছু দিলে যদি না নেয়? আজের কথা শুনে লামিয়া ভাবুক কণ্ঠে বলে, আচ্ছা এই ব্যাপার, তাহলে একটা কাজ কর, তোর ইচ্ছে মতো কিছু একটা দিয়ে দে। যেহেতু তুই ওকে বার্থডেতে গিফট দিবি, মনে হচ্ছে ও গিফট নিতে না করবে না। আজ কিছুক্ষণ ভেবে বলে, এই কিছু একটা কি দেওয়া যায় বলো তো? আমি তো সবসময় আমার অন্য যেই বন্ধুগুলো ছিল তাদের দামি গিফট দিয়ে দিতাম, তারাও খুশি হয়ে নিয়ে নিত। কিন্তু তিথি তো আলাদা, বলো? ওকে দামি গিফট দিলেও নেবে না, আমি শিওর। রাজিয়া চৌধুরী এতক্ষণ ধরে কিছু একটা ভাবছিলেন, তারপর বলে ওঠে, একটা কাজ করতে পারিস, তুই ওকে একটা ঘড়ি উপহার দিতে পারিস। আমার মনে হয় না এটাতে ও না করবে। কে কি না করবে না? কথাটা শুনে সবাই দরজার দিকে তাকিয়ে দেখে। শুভ্র বাড়িতে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করেছে। আদ্রিও মন খারাপ করে বলে, আজকে শুনলি না তিথির জন্মদিন 8 তারিখে, তাই ওকে কি দেওয়া যায় সেটাই ভাবছিলাম। তিথির কথা শুনে শুভ্র ভ্রু কুচকায়। বন্ধুদের সাথে এতক্ষণ ছিল শুভ্র ওখানে, ওরা তিথির জন্মদিন নিয়েই তো কথা বলছিল, তাই বিরক্তি নিয়ে বলে,
এখানেও তিথি, চিন্তা করিস না, ওকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করা হয়েছে। শুভ্রের মুখে তিথির জন্য সারপ্রাইজের কথা শুনে সবাই হা হয়ে যায়। সবার জানা মতে শুভ্র তিথিকে পছন্দ করে না, ও কিনা করছে তিথির জন্য সারপ্রাইজ প্ল্যান। সবার এই হা হয়ে যাওয়া মুখটা দেখে শুভ্র বলে, কি সমস্যা, সবাই এমন হা হয়ে গেছো কেন? ভাইয়ের কথা শুনে আজ অবিশ্বাসের স্বরে বলে ওঠে, তুই তিথির জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিস? সিরিয়াসলি? আমি কেন করতে যাব? আমার যেই নামের বন্ধুগুলো আছে না, ওরা প্ল্যান করেছে। ওই মেয়ের ব্যাপারে আমার এত ইন্টারেস্ট নেই যে সারপ্রাইজ প্ল্যান করতে যাব। শুভ্রের কথায় সবাই হা হয়ে যাওয়া মুখটা বিরক্তি নিয়ে প্রকাশ করে। বিরক্তি নিয়ে লামিয়া বলে, ওকে নিয়ে তোর এত সমস্যা কি বুঝি না। সেই প্রথম দিনের একটা ঘটনা নিয়ে এখনো পড়ে আছিস। সে যাই হোক, আজি তুই ছোট মায়ের কথা মতো তিথিকে একটা ঘড়ি গিফট করে দিস। শুভ্র গিফটের কথা শুনে তড়িৎ গতিতে বলে ওঠে, গিফট দিলে ভালো গিফট দিবি, দামি কিছু দিবি, আমাদের কি টাকা কম নাকি? ঠিক আছে, ঘড়ি দিতে চাইছিস দে, সমস্যা নেই, সাথে দামি কিছু একটা দিয়ে দিস। শুভ্রের কথায় আজি বলে ওঠে, ও ওই ঘড়ি নিবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে, আর তুই কিনা বলছিস সাথে আরও দামি কিছু দিতে। কেন নেবে না? কজ ও এত দামি উপহার নিতে চায় না। তুই দেখোস না, ও সবসময় সাধারণভাবে থাকে, ওর এত এত দামি জিনিসে কোনো ইন্টারেস্ট নেই। ও খুব সাদামাটা চলাফেরায় অভ্যস্ত। যদিও ঘড়িটা আমি একটু দাম দিয়েই দেব, তবুও নেয় কিনা কে জানে। আজির কথা শুনে শুভ্র একটু ভাবে, আসলেই তো মেয়েটা তেমন দামি জিনিস ব্যবহার করে না, আবার ওর মধ্যে এসব পাওয়ার কোনো ইচ্ছাও দেখা যায় না। এদিকে মেয়েটার পরিচয়ও জানে না। মেয়েটাকে দেখে মনে হয় খুব সাধারণ ঘরের মেয়ে, হয়তো ছোটবেলা থেকেই এই সাধারণ জিনিসে চলাফেরা করে। ও এখন এই নামি দামি কিছু নিয়ে কমফোর্ট ফিল হবে না। শুভ্রকে সেই তখন থেকে চুপ থাকতে দেখে রাজিয়া বলে, কি রে, কিছু বল, চুপ করে কি ভাবছিস এত? শুভ্রের ঘোর ভাঙল মায়ের ডাকে। বলল, মানুষের মধ্যে লোভ বলে একটা জিনিস থাকে আম্মু। ও যতই সাধারণভাবে বেড়ে উঠুক না কেন, ওর দামি জিনিস পরার শখ আছে। হয়তো টাকার অভাবে পড়তে পারে না, কিন্তু তাই বলে যে ও চায় না এমন তো কথা নয়। আমি ড্যাম শিওর ওকে দামি কিছু দিলে ও না করবে না। আর তাছাড়া লোভ জিনিসটা ওর মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদেরই হয়। মায়ের কথা আজির মোটেও পছন্দ হয়নি। যাই হোক, ওর বন্ধুকে বলেছে এইসব। রাগ লাগছে ওর খুব, তাই একটু রাগ দেখিয়ে বলে, একদম বাজে কথা বলবি না, তোর থেকে ভালো ওকে আমি চিনি। ও কেমন সেটা তোর থেকে নতুন করে জানতে চাইনি। আর মেন কথা হচ্ছে তুই ওকে অপমান করছিস ভাইয়া। শুভ্র বেশ বিরক্ত হলো আজের এভাবে বলতে দেখে, সাথে রেগে গেছে বলে মনে হচ্ছে, তাই কপট রাগ দেখিয়ে বলল, তুই ওই মেয়েকে কতদিন হলো চিনিস? এর মধ্যেই বুঝে গেলি ওই মেয়েটা কেমন? সোনাজি, বন্ধুকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করা মোটেও ভালো না। তুই জানিস ওর পরিচয়, ওর বাবাকে, মাকে? কখনো বলেছে ও? না চিনেই এত কথা কিভাবে বলিস? শুভ্রের কথায় আজি সহ সবাই রেগে গেল। হতে পারে মেয়েটা সাধারণ ঘরের মেয়ে, তাই বলে এইভাবে বলবে? রাজিয়া চৌধুরী এইবার ধমকে বলে ওঠে, শুভ্র, তুমি কিন্তু দিন দিন অভদ্র হয়ে যাচ্ছ। মেয়েটা গরিব হতেই পারে, সবাই তো আর তোমার মতো রাজকপাল নিয়ে জন্ম নেয়নি, কিন্তু তাই বলে তুমি ওকে এইভাবে বলতে পারো না। আগে থেকে শুনে যা বুঝেছি, মেয়েটা যথেষ্ট ভালো, তাহলে তোমার ওকে নিয়ে এত সমস্যা কোথায়? ও তো তোমার কোনো ক্ষতি করছে না। মায়ের কথায় শুভ্রের খুব রাগ হলো। অন্য একটা মেয়ের জন্য নিজের ছেলেকে এইভাবে ধমকাবে? সব হয়েছে ওই মেয়েটার জন্য, এর শাস্তি পেতেই হবে তিথিকে। ভেবেই আর কিছু না বলে গটগট পা ফেলে উপরে নিজের রুমে চলে গেল। শুভ্রের যাওয়ার পানে তাকিয়ে রাজিয়া চৌধুরী দীর্ঘশ্বাস ছাড়ে। আজিকে উদ্দেশ্য করে বলে, তুই শুভ্রের কথা গায়ে মাখিস না, তুই তো জানিস ও তিথিকে পছন্দ করে না, তাই হয়তো এসব বলছে। তুই তিথিকে একটা ঘড়ি গিফট করে দিস, দেখবি মেয়েটা খুশি হয়ে তোর থেকে নিয়ে নেবে। রাজিয়া চৌধুরীর সাথে বাকিরাও তাই বলে। আজিও ঠিক করলো ঘড়ি দেবে। আলোচনার মধ্যেই ফরহাদ আসলো। শাহানারা চৌধুরী দেখলো তার ছেলের ক্লান্ত মুখখানি, ছেলেকে বসতে বলে চলে গেল পানি আনতে। ফরহাদ বসে সুমাইয়ার শরীর নিয়ে কথা বলছে, কেমন লাগছে, কোনো সমস্যা হচ্ছে কি না। এর মাঝে বাকি দুই কর্তা এসে হাজির হলেন। সবাই যার যার মতো ফ্রেশ হতে চলে গেলেন। রুমে এসে শুভ্র ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে গেল। এখন ওকে শাওয়ার নিতে হবে, নয়তো মাথা ঠান্ডা হবে না।
শাওয়ার নিয়ে বের হয়ে শুভ্র আয়নার সামনে দাঁড়ায়। মুখে তার সুন্দর হাসি, নিজেকে এখন ফুরফুরে লাগছে। টাওয়ালা দিয়ে মাথা মুছতে মুছতে হাঁক ছেড়ে মাকে ডাকলো, আম্মু আমাকে কফি দিও তো। বেশ কিছুক্ষণ পরে রাজিয়া চৌধুরী শুভ্রের জন্য কফি নিয়ে আসে। শুভ্র মিষ্টি হেসে মায়ের হাত থেকে কফিটা নিয়ে বেলকনিতে চলে গেল। আজকের ওয়েদারটা ভালো লাগছে। বেলকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে শুভ্র। কিছু একটা নিয়ে যে শুভ্র খুবই এক্সাইটেড তা তার হাসি বলে দিচ্ছে। তিথি ড্রয়িং রুমে বসে বসে ওর বিড়াল ছানার সাথে দুষ্টুমি করছে। তার পাশেই আয়েশা বসে টিভি দেখছে। আহনাফ খান এখন আসে অফিস থেকে। অহনা খানের শরীরটা ভালো লাগছে না, তাই তিনি শুয়ে আছেন। হুট করেই তিথি আয়েশাকে বলে ওঠে, আচ্ছা আয়ু, তুই কখনো প্রেমে পড়েছিস? তিথির কথায় আয়েশা চট করে তিথির দিকে তাকালো। তিথি তো কথাটা বলেই আবার বিড়ালের সাথে খেলায় মন দিল। আয়েশা তিথিকে একটু দেখে বলে, তুই হঠাৎ করে প্রেমের কথা বলছিস কেন? তুই কি কারো প্রেমে পড়েছিস? ছোট থেকেই তারা একসাথে বেড়ে উঠায়, একে অপরকে তুই করেই বলে। ওদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক রয়েছে। তিথি খেলতে খেলতে বলে, না তেমন কিছু না, এমনিতেই জাস্ট জানতে চাইলাম। তুই বল, পড়েছিস? তিথির কথায় আয়েশা আফসোসের স্বরে কণ্ঠে দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে, না রে, এটাই আমার সবচেয়ে বড় কষ্টের ফিলিংস। আজ পর্যন্ত কারো প্রেমে না নিজে পড়লাম, আর নাই বা কেউ আমাকে জোর করে প্রেমে পড়তে বাধ্য করলো। আয়েশার কথায় তিথি চোখ বড় বড় করে তাকায়। লাইক সিরিয়াসলি আয়ু, তোকে বাধ্য করবে প্রেমে পড়ার জন্য? আর তাছাড়া স্কুল কলেজে তো কম প্রপোজাল পাসনি, তাহলে রাজি হলে না কেন? কেন রাজি হয়নি তুই বলছিস? তাহলে তুই বল, তুই কেন রাজি হসনি? তুই আমার থেকে বেশি প্রপোজাল পেয়েছিস। আমার ওসব ভালো লাগে না, তাই করিনি। আর তাছাড়া আমি কারো চোখে আমার জন্য ভালোবাসা দেখিনি। যা ছিল তা মোহ ছিল, আর নয়তো টাইম পাসের আশায় এসেছিল। আমিও তাই করিনি। তাহলে মুখ এমন দুঃখী দুঃখী ভাব করেছিস কেন? তিথির কথায় আয়েশা বলে, আচ্ছা এসব বাদ দে, কিছু খাবি? বল নিয়ে আসি। সন্ধ্যা থেকে এখনো কিছু খাসনি। আয়েশার কথা বলতেই সাথে সাথে তিথি বলে ওঠে, আসলেই খিদে পেয়েছে, হালকা কিছু একটা আনতো যা, খেতে খেতে আড্ডা দেওয়া যাবে। আর ক্যাটির বিড়াল, ওর জন্য খাবার নিয়ে আসিস। আয়েশা মাথা নাড়িয়ে চলে যায়। গতকালের মেঘলা গুমট আকাশটা আজকে আর নেই। নতুন দিনের সাথে সাথে পুরনো দিনের মেঘলা আকাশটা বিদায় নিয়েছে। সকালের মিষ্টি রোদ খুব ভালো লাগছে তিথির। শরীরটা ওর ভালো নেই, পিরিয়ডের টাইম চলছে, পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে। ভার্সিটি যাবে কি যাবে না সেটাই ভাবছে। এইদিকে না গেলেও ভালো লাগে না। এই তো নামাজের জন্য ঘুম থেকে উঠে বুঝতে পারলো আজকে আর তার নামাজ পড়াটাই হবে না, তাই আবার চুপচাপ শুয়ে পড়েছিল। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসলো। বুঝলো অবস্থা আজকে ভীষণ করুণ। চেক করে দেখলো পেনকিলারটাও শেষ হয়ে গেছে। দেওয়ালে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 8টা বেজে গেছে, তাই উঠে নিচে গেল। ড্রয়িং রুমে গিয়ে বসতেই অহনা খান এলো তার কাছে। মেয়ের মলিন মুখটা দেখে চিন্তিত হলো তার কপাল। গলায় হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে রে মা? মুখটা এমন রেখেছিস কেন? শরীর ঠিক আছে তো? কই, জ্বর তো নেই। তিথি মায়ের দিকে করুণ মুখে তাকিয়ে বলে, পেট ব্যথা করছে আম্মু, পেন কিলারটা শেষ হয়ে গেল, খেয়াল করিনি। কাউকে দিয়ে আনানোর ব্যবস্থা করো তো। মেয়ের কথা বুঝলেন অহনা খান, বুঝলেন মেয়ের কি হয়েছে। পেন কিলার আনানোর জন্য বাড়ির কেয়ারটেকার রহিম চাচাকে বললেন যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ এনে দিতে। তিনিও মাথা নাড়িয়ে চলে গেল। রহিম চাচা চলে যেতে নেমে আসলো আহনাফ খান। মেয়ের কাছে গিয়ে বসে আদরে স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার প্রিন্সেসের? আজকে কি ভার্সিটিতে যাবে না? রেডি হওনি যে? রিয়ান নিহত চলে আসবে এক্ষুনি। তিথি বাবার কোলে মাথা রেখে শুয়ে পড়ে, বলল, না আব্বু ভালো লাগছে না, যাবো কিনা শিওর না, আসুক নিহা রিয়ান, ওরা আসলে একসাথে আড্ডা দিব আজকে বাসায়, যাব না ভার্সিটিতে। বাবা মেয়ে কথার মাঝেই নিহা রিয়ান চলে আসলো। তিথিকে এভাবে রেডি না হয়ে শুয়ে থাকতে দেখে ভ্রুজোড়া কুচকে নেহা জিজ্ঞেস করে, কিরে তুই ভার্সিটি যাবি না? এইভাবে বাবায়ের কোলে শুয়ে আছিস কেন? রেডি হসনি? রিয়ানও নিহার সাথে বলে ওঠে, হ্যাঁ তাই তো, রেডি হসনি কেন? যাবি না ভার্সিটি? তাড়াতাড়ি কর, নয়তো লেট হয়ে যাবে। তিথি একবার বাবার কোল থেকে মাথা তুলে বসে, ওদের দিকে তাকিয়ে বলে, ভালো লাগছে না আমার, আজকে যাব না ভার্সিটি।
তোরা কি যাবি নাকি আজকে বাসায় বসে গল্পগুজব করবি? তিথির কথায় নিহা আরাম করে বসলো সোফায়। ওকে এভাবে বসতে দেখে তিথি বুঝলো এরা যাবে না, কিন্তু রিহান বাদ সাধলো আর বলে, মানে কি যাবি না? আমি যাব, তোরা না গেলে নাই, কিন্তু আমার জরুরি কাজ আছে, আমি যাব। রিয়ানের কথা শুনে নিহা ভ্রুজোড়া কুঁচকালো। এমন তো কখনো হয়নি, তিথি ভার্সিটি না গেলে ওরাও যায়নি কখনো, কিন্তু তাহলে আজ কি হলো ভাবছে। ওর ভাইয়ের আবার কি কাজ থাকতে পারে ভার্সিটি, যাতে যেতেই হবে। কিন্তু তিথি স্বাভাবিক, ও হয়তো বুঝলো ও কেন যাবে। আসলে ভার্সিটি না গেলে ও তো আদ্রিকে দেখতে পারবে না, তাই না? নিহা কিছু জিজ্ঞেস করতে উদ্যত হলেই তিথি পরিস্থিতি সামলানোর জন্য বলে, ঠিক আছে তুই যা, আমরা যাব না। আর ক্লাসে মন দিবি, সব নোটসগুলো করবি আর আমাদের এনে দিবি, ঠিক আছে? রিয়ান সায় জানালো তিথির কথায়। বেরিয়ে যেতে যেতে বলে, ওকে চিন্তা করিস না, আজকের নোট পেয়ে যাবি তোরা। রিয়ান বেরিয়ে যেতেই আয়শা আসলো কিচেন থেকে। ওকে অহনা খান পাঠিয়েছে এদের ব্রেকফাস্টের জন্য নিয়ে যেতে। এসে রিয়ানকে না দেখে তিথি নিহাকে জিজ্ঞেস করলো, কিরে রিয়ান কই? রিয়ান ভার্সিটিতে চলে গেছে আয়ু, ও নাকি জরুরি কাজ আছে ওর, যেতেই হবে। নিহা যায়নি। আমরা আজকে তিনজন মিলে অনেক মজা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আয়, নাস্তার জন্য খালাম্মা ডাকছে। খালু চলেন, আহনাফকে উদ্দেশ্য করে বলল আয়ু। আয়েশার কথায় তিথি আর আহনাফ খান উঠে হাঁটা ধরল ড্রয়িং টেবিলের দিকে, কিন্তু নিহাকে বসে থাকতে দেখে আয়েশা আবারও বলল, তোকে কি আলাদা করে বলতে হবে? না রে, আমি খেয়ে এসেছি, আজকে একটু বেশি খেয়ে ফেলেছি, আমি এখন আর খাবো না, তোরা যা। আয়েশা আর কিছু না বলে তিথি আর আহনাফ খান সহ ডাইনিংয়ে চলে গেল। ভার্সিটিতে এসে রিয়ান আজিকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। মাহাতটা উঠিয়ে সময় দেখলো, বুঝলো হয়তো এখনো আসেনি, তাই চুপচাপ একটা বেঞ্চে বসে পড়ে। রিয়ানকে একা দেখে ওদের ক্লাসের কিছু মেয়ে ওর কাছে আসে আর জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজকে তোমার দুই বান্ধবী এলো না যে, কোথায় ওরা, আসেনি নাকি? রিয়ান বিরক্ত হলো ওদের কথায়। এই মেয়েগুলো সবসময় তিথির পেছনে পড়ে থাকে। রিজন হলো তিথিকে আমান স্যার পছন্দ করে আর শুভ্রের বন্ধুত্বের সাথে ভালো সম্পর্ক আছে, তাই বাজেভাবে হেনস্থা করার ট্রাই করে, কিন্তু তিথি খুব ভালোভাবে ধৈর্যের সাথে হ্যান্ডেল করে। কিন্তু রিয়ান কি আর তিথির মতো ধৈর্য ধরবে? সে তো হচ্ছে হুটহাট রেগে যাওয়া মানুষ। কিন্তু আপাতত রিয়ান চাচ্ছে না কোনো রকম ঝামেলা হোক, তাই চুপচাপ বসে আছে। রিয়ানকে চুপ থাকতে দেখে মেয়েগুলো রেগে গেল, তাই একটা মেয়ে একটু ঝাঁজ নিয়েই বলে, কি সমস্যা, তোমাকে কিছু জিজ্ঞেস করছি তো নাকি, কথা বলছো না কেন? ওই বেহায়া নির্লজ্জ মেয়েগুলো কই? না না, গুলো না, ওই একটা মেয়েই বেহায়া, আজকে আবার কাকে ফাঁসাতে গেছে। এইবার চট করে আগুন উঠে গেল রিয়ানের মাথায়। রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে বলে, ভদ্রভাবে কথা বলবে, তা না হলে আমি কিন্তু প্রিন্সিপালের কাছে বিচার দেব। রিয়ানের কথায় মেয়েগুলো তাচ্ছিল্যের হাসি হাসে। হাসি মুখ নিয়েই রিয়ানকে বলে, সিরিয়াসলি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ দিবে আমাদের নামে? জানো আমরা কে? প্রিন্সিপাল স্যার তোমার কথা শুনবে, ওনাকে তো আমরা যা বলি তাই শুনবে। এইবার রিয়ান একটু হাসে, বলে, আচ্ছা তা প্রিন্সিপাল স্যার তোমাদের কি এমন হয় যে তোমরা যা বলবে তাই শুনবে? রিয়ানের হাসি যেন মেয়েগুলো সহ্য হলো না, রেগে মেগে বলে, উনি আমাদের কিছু হয় না, কিন্তু টাকার কাছে অনেক কিছুই হয়ে যায়। যার টাকা আছে তার সব আছে, তোমাদের মতো ভিখারিদের কিছু নেই। তোমাদের থাকার মতো যা আছে তা হলো বেয়াদব মেয়েটার একটু রূপ, আর কিছু আছে, ওই রূপ দিয়েই তো আমান স্যারকে বশ করেছে। ওদের কথার মাঝে আজ এসে যোগ হলো। অনেকক্ষণ আগেই এসেছিল, কিন্তু কিছু বলেনি, চুপচাপ ছিল। আর শেষ কথা শুনেই আজ রাগ দেখিয়ে বলে, তো এতক্ষণ না টাকা টাকা করে মাথা খেলে, তো টাকা দিয়েই তোমাদের আমান স্যারকে নিজের করে নাও না, তাহলেই তো হলো। রিয়ান আজিকে দেখে হাসে, কিন্তু মেয়েগুলোর আজির কথাটা ভীষণ গায়ে লাগে, তাই চলে যায়। ভেবেছিল আজ যেহেতু তিথি নাই, তাহলে দুটো কথা শোনাবে, কিন্তু শেষে নিজেদেরই অপমানিত হতে হলো। আজি গিয়ে রিয়ানের পাশে বসে বলে, কিরে তিথি নিহা কই? আসেনি। রিয়ানের কথায় অবাক হয় আদ্রি। তিথি নিহা ভার্সিটি খুব একটা মিস দেয় না, আর দিলেও আগে থেকে বলে দেয় যেদিন যাবে না, কিন্তু আজকে তেমন কিছু বলল না। তাই রিয়ানকে জিজ্ঞেস করলো, কেন আসেনি? ওরা তো ভার্সিটি মিস দেয় না, তাহলে কি হলো?
তিথি একটু অসুস্থ, ওর নাকি পেট ব্যথা, তাই আসেনি। আর নেহা আসেনি কারণ তিথি আসেনি বলে। আচ্ছা, ওরা এলো না, তুই কেন এলি? আমাকেও জানিয়ে দিতি, কেউ আসতাম না আজকে। ওকে ছাড়া ভালো লাগছে না। আজির কথায় রিহানের একটু খারাপ লাগে। ওরা আসেনি তো কি হয়েছে, রিয়ান তো এসেছে, ওর জন্যই তো এলো। খারাপ লাগাকে সাইডে রেখে জোরপূর্বক হেসে বলে, এমনিতেই আসলাম, তুই আসবি তাই ভাবলাম আমিও আসি। আজকে না হয় দুজন ক্লাস করি, কি বলিস? তা তো করবই, এসেছি যখন তখন তো ক্লাস করবই, বাট ওদের মিস করব। ওদের কথার মাঝেই স্যার চলে আসে ক্লাসে, তাই আর কথা না বাড়িয়ে ক্লাসে মনোযোগ দেয়। তিথি, নিহা আর আয়শা গল্প করছে, এটা সেটা নিয়ে আড্ডা জমে ক্ষীর। নিহা ক্যাটিকে নিয়ে খেলছে আর ওদের সাথে আড্ডা দিচ্ছে। ওদের কথার মাঝে কল আসলো তিথির মোবাইলে। স্ক্রিনে তাকিয়ে দেখলো রাত ভিডিও কল করেছে। মিষ্টি হাসি দিয়ে তিথি কল রিসিভ করে, হাসি মুখে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? হৃদয় মিষ্টি হেসে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম আলো, আমি ভালো আছি। আমার আলো কেমন আছে? আমিও ভালো আছি। কি করছো? শুয়ে আছি। হঠাৎ করে মনে হলো আমার আলো আমাকে 2 দিন ধরে কল করেনি, তাই কল করলাম। তো কি করছিস? ভার্সিটিতে যাসনি? না যাইনি, এমনিতেই বসে বসে গল্প করছি আমি, নিহা আর আয়ু। ভার্সিটি গেলি না কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা হচ্ছে না। এখন তুমি বলো, তুমি কবে আসবে? খুব ইচ্ছে ছিল তোর বার্থডের আগেই চলে আসবো, কিন্তু ভাইয়ার এক্সাম শেষ হতে আরও 15 দিনের মতো আছে। বিড়িতে যেতে যেতে হয়তো আরও 20-22 দিন। ভাইয়ের কথায় আজকে তিথি রাগ করলো না। ভাই যদি পারতো তাহলে সে সত্যি সত্যি চলে আসতো, কিন্তু পরীক্ষা রেখে তো আর আসা যায় না, তাই না? তাহলে আরও 1টা বছর ওখানে থাকতে হবে। তাই মুচকি হাসলো তিথি, হেসেই বলল, সমস্যা নেই, তুমি ধীরে সুস্থে আসো, আমি কিছু মনে করিনি। তিথির কথায় হৃদ একটু স্বস্তির শ্বাস নিল। তার আলো তার উপর রেগে থাকলে তার একটুও ভালো লাগে না। প্রশান্তির একটা হাসি দিয়ে বলে, আচ্ছা, আমি যত সম্ভব ট্রাই করব তাড়াতাড়ি আসার। ওকে, তাহলে তোরা গল্প কর, ভাইয়া একটু ঘুমাই। আচ্ছা ঠিক আছে, ঘুমাও, টাটা। হৃদ মুচকি হেসে টাটা বলে কল রাখে। হৃদ কল রাখতে নিহা আয়ুকে উদ্দেশ্য করে বলে, আয়ু, তুই ভার্সিটির অ্যাডমিশন নিলি না কেন? আমরা সবাই কত মজা করি ভার্সিটিতে, তুই কেন এমন করলি? নিহার কথায় আয়শা একবার তিথির দিকে তাকালো, দেখলো তিথিও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। বলল, এমনিতেই আমার পড়তে ভালো লাগে না, জানিস তো। শুধু তিথির জন্য আমি ইন্টার পর্যন্ত পড়েছি, নয়তো 9-10 পর্যন্ত পড়তাম, আর পড়লাম না। আয়শার কথায় তিথি নিহা দুজনেই বিরক্ত। এই মেয়েকে বুঝিয়ে কোনো লাভ হবে না, তাই ওকে বাদ দিয়ে নিহা আবারও ক্যাটিকে নিয়ে খেলায় মশগুল হলো। তিথি একটা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। পরপর 2টো ক্লাস শেষ করে আজ রিয়ান ক্লাস থেকে বের হয়ে গেল। ওদের মন বসছে না ক্লাসে। ক্লাস থেকে বের হয়ে রিয়ান আজকে জিজ্ঞেস করে, কি করবি এখন? বাসায় যাবি নাকি ক্যাম্পাসে থাকবি কিছুক্ষণ? ক্লাস করতে তো ভালো লাগছে না। আজ রিয়ানের দিকে তাকিয়ে বলে, তোর সাথে একা একা থেকে আর কি করব? ওই দুটাকে মিস করছি, কল করতো, শুনি কি করতেছে ওরা। আজের কথা রিয়ান পকেট থেকে ফোন বের করে, কল করতে করতে বলে, চল ক্যান্টিনে যাই, কিছু একটা খেয়ে বাড়ি চলে যাব। আজও মাথা নাড়িয়ে ক্যান্টিনের দিকে হাঁটা ধরে। আর রিয়ান নিহার ফোনে কল করলো। প্রথমবার রিং হয়ে কেটে গেল, ধরলো না। দ্বিতীয়বার রিং হওয়ার সাথে সাথেই রিসিভ হলো। নিহা বলে উঠে, কিরে, তোদের ক্লাস শেষ, এখন কল দিলি কেন? এতক্ষণে আজ রিয়ান ক্যান্টিনে পৌঁছে গেছে। রিয়ান চেয়ার টেনে বসতে বসতে বলে, ক্লাসে ভালো লাগছে না, তোরা নাই কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই আজ সহ ক্যান্টিনে বসে আছি। তোরা কি করিস? তিথি কই? শরীর ঠিক আছে ওর? রিয়ানের কথায় নিহা তাকায় তিথির দিকে, যে এখন পেটের উপর হট ব্যাগ দিয়ে শুয়ে শুয়ে মোবাইলে গেমস খেলছে। তাকিয়ে থেকে বলে, হ্যাঁ এখন একটু ঠিক আছে, গেমস খেলছে। ওদের কথার মাঝে আজ রিয়ানের থেকে মোবাইল ফোনটা নিয়ে নেয়। একটু রাগী স্বরে বলে, তোরা যে ভার্সিটি আসবি না আমাকে বললি না কেন? তাহলে আমিও আসতাম না, এখন ভালো লাগে না তোদের ছাড়া। ধ্যাত। আজের কথায় নিহা হতাশার স্বরে বলে ওঠে, আমিও কি জানতাম নাকি? তিথির বাসায় এসে দেখি রেডি না হয়ে শুয়ে আছে। জিজ্ঞেস করায় বলে ওর পেটে ব্যথা, আজ ভার্সিটি যাবে না। কিন্তু মাঝখান থেকে রিয়ান বলল ওর নাকি কাজ আছে, ভার্সিটি যেতেই হবে, তাই তোকে বলিনি। ভাবলাম রিয়ান যাচ্ছে, তুইও না হয় যা, রিয়ান একা একা বোরিং হবে।
নিহার কথায় আজ একটু বিরক্ত হলো আর বলল, আমার মোটেও এখন ভালো লাগছে না, ক্লাসে মনে বসছে না। আচ্ছা তিথিকে দে তো, কথা বলি। আজ এই কথায় নিহা মোবাইলটা তিথিকে দিল। তিথি মোবাইল হাতে নিয়ে বালিশের পাশে রেখে দেয়, আবারও গেমসে নজর দেয়। তারপর দুষ্টু মিশরে বলে ওঠে, কি সমস্যা বোন? একদিন আমাদের ছাড়া ক্লাস করতে পারিস না? আমি তো ভেবে রেখেছি কয়েকদিনের জন্য ভার্সিটি যাব না, সাথে এই দুই বিচ্ছুকেও যেতে দেব না। তখন তোরা কি করবি? আজকে তো রিয়ান গেল, তখন তো ওরে পাবিও না। তিথির কথায় আজ একটু রেগে গেল, তাই রাগ মিশ্রিত স্বরে বলল, তোকে একদম আমি চিবিয়ে খাবো এমন কিছু যদি তুই সত্যিই ভেবে থাকিস। আজির কথায় নিহা, তিথি, রিয়ান তিনজনেই শব্দ করে হেসে দিল। হাসতে হাসতেই তিথি বলল, রিল্যাক্স, এত রেগে যাচ্ছিস কেন? আমি তো মজা করেছিলাম। তিথির কথায় আজি স্বাভাবিক হয়ে বলে, কালকে আসবি ভার্সিটি? হ্যাঁ রে বাবা, যাবো কালকে ভার্সিটি, ডোন্ট ওয়ারি। তিথির কথায় আজি সামান্য হেসে বলে, আচ্ছা তাহলে রাখি, কালকে দেখা হচ্ছে। ওকে বাই। কল রেখে তিথি নিহাকে মোবাইল দিয়ে দেয়। গেমসে মনোযোগ দিল আর নিহাও নিহার মতো ফেসবুকিং করতে শুরু করে। অন্যদিকে রিয়ান আজও মোবাইল রেখে হালকা কিছু অর্ডার করে। ওরা খাওয়ার মাঝেই শুভ্র আর ওর বন্ধুরা ক্যান্টিনে ঢুকে। শুভ্র রিয়ান আর আজিকে একসঙ্গে দেখে ভ্রুজোড়া কুচকায়, আশেপাশে চোখ বুলাচ্ছে। হয়তো তিথি নিহাকে খুঁজছে। শুধু শুভ্র না, ওর বন্ধুরাও আশেপাশে তাকিয়ে ওদের না দেখে রিয়ান আজির কাছে যায়। এরা আজিকে জিজ্ঞেস করলো, কি রে আজি, তোরা দুইটা যে আজকে একলা কেন, বাকি দুটা কই? কথা শুনে আজি ও রিয়ান সামনে তাকায়। ইরা দেখলো আজি একটু মুখটা দুঃখী দুঃখী ভাব করে বলে, ওরা আসেনি। শুভ্রর ভ্রু কুচকে যায়। এরা আবারও জিজ্ঞেস করে, কেন আসেনি? এমন তো কখনো হয়নি, হয় তোরা সব একসাথে আসিস, নয়তো কেউ আসিস না, তাহলে আজকে এমন কেন হলো? আজি মুখের ভঙ্গি একই রেখে বলে, তিথি আসেনি কারণ ও অসুস্থ, আর নিহা আসেনি কারণ তিথি আসেনি তাই। তিথি অসুস্থ শুনে শুভ্রের বুক কেমন ধুক করে উঠল, কিন্তু বুঝতে পারলো না কেন। সাজিদ পাশ থেকে এগিয়ে এসে বলে, কি হয়েছে ওর, ঠিক আছে তো? সাজিদের কথা শুনে রিয়ান বলে, না তেমন কিছু না, এখনও ঠিক আছে, একটু আগে কল করলাম, বলল ঠিক আছে, মোবাইলে গেমস খেলছে। তিথি ঠিক আছে শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। শুভ্র নিজেও কেমন যেন একটা শান্তি শান্তি অনুভব করে। নাদিয়া এগিয়ে এসে বলে, তাহলে তোরা এলি কেন? কখনো তো আসতে দেখিনি একটাকে আরেকটা ছেড়ে, আজকে কি এমন হলো যে তোরা ভার্সিটিতে হাজির? আজি বিরক্ত নিয়ে বলে, এরা আমায় বলেনি যে এরা আসবে না, তাহলে আমিও আসতাম না। এখন ওদের ছাড়া ভালো লাগছে না। আর রিয়ানও এসেছে, ওর নাকি কাজ আছে তাই। হুট করে জিনিয়া মুখ বাঁকিয়ে বলে ওঠে, ঢং, কি এমন হয়েছে যে আসতে পারেনি? আবার এখন ঠিকও হয়ে গেছে, দেখো গিয়ে কোন ছেলের সাথে ঘুরছে এখন। অসুস্থতা তো নাটক মাত্র। জিনিয়ার কথায় তেলে বেগুনে জ্বলে উঠল সবাই। এই মেয়েটার সমস্যা কোথায় তিথিকে নিয়ে? বুঝে না কেউ। সুযোগ হলেই মেয়েটাকে আজে বাজে কথা বলবে। এরা ধমকে বলে, একদম বাজে কথা বলবি না জিনিয়া। অসুস্থতা যেমন বলে কয়ে আসে না, ঠিক তেমনই ভালোও হয় না। হয়তো সকালে বেশি খারাপ লাগছিল তাই আসেনি। তুই কেন এসব বাজে কথা বলছিস? ইরার কথায় জিনিয়া আবারও মুখ বাঁকায়। তারপর বলল, ওসব লো ক্লাস মেয়েদের আমার ঠিক করে চেনা আছে। যে মেয়ে ছেলে দেখলে গায়ে পড়ে যায়, সে কেমন হবে তা জানা আছে। তোরা যে কেন ওই মেয়েটার সাপোর্টে যাস সবসময় বুঝি না। জিনিয়ার কথায় সাথে সাথে টেবিলে সজোরে একটা থাপ্পড় মারল আদ্রি। চোখ মুখ শক্ত করে শান্ত স্বরে বলে ওঠে, তুমি সিনিয়র তাই তোমাকে এখনো ভদ্রভাবে বলছি, আর একটা বাজে কথা যদি তুমি বলো তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমি কিন্তু তিথি না যে চুপচাপ ধৈর্য পরীক্ষা দেব। আদ্রির কথায় জিনিয়া কিছু বলতে যাবে, তার আগে শুভ্র ধমকে বলে, আহ, হচ্ছেটা কি এখানে? আশেপাশে সবাই কি ভাবছে সে খেয়াল আছে? আর জিনিয়া, তুই সবসময় তিথির পেছনে পড়ে থাকিস কেন? আমি খেয়াল করেছি তুই সবসময় ওকে বিপদে ফেলতে চাস কেন? শুভ্রর কথায় জিনিয়ার ন্যাকামি শুরু হয়ে গেল। ন্যাকামি করে বলে, শুভ্র, তুমি এখন ওই লো ক্লাস মেয়ের পক্ষ নিয়ে কথা বলছো? তুমি জানো না ওই মেয়েটা কীরকম ডেঞ্জারাস, ক্যারেক্টারলেস মেয়ে একটা। শুভ্র আবারও জিনিয়াকে ধমকে বলে, আবারও বাজে কথা বলছিস? আর আমি কারো পক্ষ নিচ্ছি না, যেটা দেখেছি সেটাই বলছি। শুভ্রের কথায় সবাই মিটমিট করে হাসছে। বেশ হয়েছে, এই মেয়েটাকে এভাবে বলতেই হবে, নয়তো এ সব সময় এমনই করবে।
জিনিয়া কিছু বলতে যাবে তার আগেই শুভ্র হাত উঁচিয়ে বলে, ব্যাস আর একটা কথাও না, অনেক বলেছিস, এবার যে যার মতো এখান থেকে যা। শুভ্রের কথা বলেই ওখান থেকে চলে যায়। তার পিছু পিছু ওর বন্ধুরাও চলে গেল, শুধু জিনিয়া ছাড়া। এখনও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসছে আর মনে মনে বলছে, তোমার জন্য আমার শুভ্রের সাথে বাজে ব্যবহার করেছে, তোমাকে তো আমি একদম শেষ করে ফেলবো। এইবার থেকে শুরু হবে আমার ভয়ঙ্কর খেলা, আর সেই খেলাতে তোমার শেষ নিশ্চিত। জিনিয়ার কথাগুলো ভেবেই একটা কুটিল হাসি দেয়, তারপর গটগট পা ফেলে চলে যায়। ওর যাওয়ার পানে তাকিয়ে আজই বলে, এই মেয়েকে আমার একদম পছন্দ নয়, ইচ্ছে করে একদম নদীতে নিয়ে চুবিয়ে আনি। পাশ থেকে রিয়ানা বলে, আমার ওকে পছন্দ না। শুভ্র ভাইয়া যে কি দেখে এর সাথে চলে কে জানে। আজই কিছু বলে না, তবে এটা ঠিক করে নিয়েছে, তিথিকে ভাইয়ের বউ না করতে পারলেও এই মেয়েকে কখনোই ভাইয়ের পাশে বউ হিসেবে মানবে না। এইদিকে তিথি চিঠি দেওয়া না, তিথিকে আজকে ভার্সিটিতে না দেখে টেনশন করছিল। এখন সবটা শুনে একটু স্বস্তি পেল। যাক, তিথি এখন সুস্থ আছে।